প্লিজ আপু, তুমি আমাকে ছেড়ে দাও। তোমার ওই দুটো আমার বউকে সঙ্গে লাগছে। এভাবে আমার সঙ্গে জোরাজুরি করো না। আমার এসব একদম ভালো লাগে না। আমাকে ছেড়ে দাও। তুই কি আমাকে নিজের হাতের পুতুল মনে করিস নাকি? যখন তখন তুই আমাকে যেটা বলবি আমি তখন সেটাই করব। শোন, আমি না অতটাও বোকা নই। আরে তুমি কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি বোকা হতে যাবে কেন? আমি তোমাকে এই কথা কখনো বলেছি কি? আমি তো শুধুমাত্র তোমাকে এটাই বললাম, আমাকে ছেড়ে দাও। তুমি আমার সঙ্গে যেগুলো করছো সেটা একদম ঠিক নয়, আর এটা আমার পছন্দ নয়। কিন্তু তোকে আমার পছন্দ সেই ছোটবেলা থেকেই। তোকে আবার বেশ পছন্দ লাগে। তুই এখন যেমন কিউটের ডিব্বা, ছোটবেলাতেও তেমনি কিউটের ডিব্বা আসিলি। জানিস, তোর গাল দুটো ধরে টানতে না আমার হেব্বি লাগতো। আর আব্বু, তখন আমি ছোট ছিলাম, তাই তুমি আমার সঙ্গে এরকম করেছো, আমাকে কোলে নিয়েছো, আদর করেছো। কিন্তু এখন তুমিও বড় হয়ে গেছো, আর আমিও বড় হয়ে গেছি, তাই এসব কিছু করা উচিত নয়। প্লিজ আমাকে এখন এখান থেকে যেতে দাও। হাই মাই ডিয়ার জান পাখি, সেটা আমি খুব ভালো করেই জানি। তখন তুমি ছোট ছিলে, তাই তোমাকে কোলে নিয়ে তোমার গালে পাপ্পি খেতাম। আর এখন তুমি বড় হয়ে গেছো, তাই তোমাকে জড়িয়ে ধরে তোমার ঠোঁটে পাপ্পি খাবো। আপু প্লিজ, তুমি আমার থেকে একটু সরে দাঁড়াও। বললাম তো, তোমার ওই দুইটা আমার বুকের সঙ্গে ঘষা লাগছে। আমার কেমন যেন লাগছে। তোর বুকের সঙ্গে ঘষা খেতে না খুব ভালো লাগে। সেই জন্যই তো আমি তোর এতটা কাছে এসে দাঁড়িয়েছি। কারণ আমি চাই তুই আমার ভালোবাসায় পাগল হয়ে যা। তুই আমাকে আমার মতো করে ভালোবাস, আমাকে নিজের বউ হিসেবে গ্রহণ কর। আপু সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই তুমি এমন পাগলের মতো প্রলাপ করছো। কথাটা বলতেই প্রিয়াঙ্কা আশিককে ধাক্কা দিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। আর তারপরে বলতে লাগলো, হ্যাঁ, আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি। তোকে ভালোবেসে পাগল হয়ে গেছি। কারণ তোকে আমি আমার নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। কিন্তু তোকে তো আমি কোনোভাবেই এই কথাটা শোনাতে পারছি না। তুই তো কোনো কথাই শুনছিস না। তুই আমার ভালোবাসার মূল্য কেন দিবি? এদিকে ফ্লোরে ছিটকে পড়ে যাওয়ার সময় ড্রেসিং টেবিলের কোনায় লেগে আশিকের কপাল ফেটে রক্ত বের হচ্ছে। আর আশিক তখন কান্না করতে করতে বলতে লাগলো, ও মা গো, বাবা গো, আমার কপালটা ফেটে গেছে। আম্মু আমাকে বাঁচাও, আমার খুব ব্যথা করছে। বলতেই প্রিয়াঙ্কা তার দিকে ফিরে তাকালো আর দেখতে পেল সত্যি সত্যি কপাল ফেটে রক্ত বের হচ্ছে। তক্ষুনি প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে নিজের গলা থেকে ওড়নাটা খুলে আশিকের কপালে বেঁধে দিল। আর তারপরে বাড়ির সবাই আশিকের চিৎকার শুনে সেখানে পৌঁছে গেল। সবাই একসঙ্গে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করতে লাগলো, কিরে বাবা, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? আমরা সবাই বসে গল্প করছিলাম, আর তোর চিৎকার শুনে দৌড়ে এখানে চলে এলাম। কি হয়েছে তোর? আশিক তখন ব্যথার চোটে কোনো কথা বলতে পারছে না। তখনই প্রিয়াঙ্কা আশিকের আম্মুকে বলতে লাগলো, আসলে পিসি, এরকম কোনো ব্যাপার না। আমি আর আশিক দৌড়াদৌড়ি করছিলাম, তখনই আশিক ছিটকে এখানে পড়ে গেছে আর কপালটা ফেটে গেছে। আমি ওর কপালে বেঁধে দিয়েছি, কিন্তু ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। ড্রাইভার, গাড়ি বের করুন। আমার ছেলের কপাল মনে হয় অনেকটাই ফেটে গেছে, তাকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে। বলেই আশিকের আম্মু নিজের ছেলেকে তুলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলেন। আর পিছন পিছন প্রিয়াঙ্কার মা, বাবা, তার চাচা চাচি সবাই বের হলো। সবাই মিলে আশিককে হসপিটালে নিয়ে আসলো। আর তারপরে আশিকের ট্রিটমেন্ট করা শুরু হলো। ডাক্তারের দেখানো শেষ হলে আশিককে যখন কেবিনে শিফট করা হলো, তখনই প্রিয়াঙ্কা তার কাছে যায় আর তারপরেই বলতে থাকে, আই এম সো সরি রে। আমি তোকে এইভাবে ব্যথা দিতে চাইনি, কিন্তু কি করব বল। আমি আর সহ্য করতে পারছিলাম না তোর এই অবহেলা। তুই কেন আমাকে এভাবে অবহেলা করিস বল তো শুনি। প্লিজ তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, কারণ তুমি আমার বোন নও, তুমি আমার শত্রু হয়ে গেছো। তাই তো আমার সঙ্গে এভাবে শত্রুতা করছো। দেখ, তুই এখন হসপিটালে আছিস, আমার মেজাজ খারাপ করিস না। তাহলে কিন্তু তোকে এই হসপিটালে 1 মাস থাকতে হবে। সেই ব্যবস্থাই আমি করে দিব। তুই কেন বারবার আমাকে বোন বলছিস? আমি কি তোর মায়ের পেটের বোন হই নাকি? তুমি আমার মায়ের পেটের বোন হও না সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমার মায়ের আপন ভাইয়ের মেয়ে। তোমার সঙ্গে এসব কিছু করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। তার মধ্যে তুমি আমার বয়সে বড়।
বয়স ইজ মাই ফুড। তোকে আমি দেখে নিব। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখিস, যতদিন পর্যন্ত তোর মুখ থেকে আমি আমার ভালোবাসার কথা আদায় করতে না পারবো, ততদিন পর্যন্ত তোকে আমি এক মুহূর্তের জন্য ছেড়ে দিব না। আমি প্রিয়াঙ্কা চেয়েও পাইনি এমন কিছু পৃথিবীতে নেই। তাই তোকে যখন একবার আমার মনে ধরে গেছে, তোকে যতদিন পর্যন্ত আমি আমার করতে না পারবো ততদিন পর্যন্ত আমার কোনো শান্তি নেই। এটা মাথায় ঢুকিয়ে নে। এই বলে প্রিয়াঙ্কা হসপিটাল থেকে বের হয়ে চলে আসলো। আর এদিকে তখনই আশিকের আম্মু আশিকের সঙ্গে দেখা করতে গেল। আশিক তখন তার আম্মুর সঙ্গে কথা বলছে। কি রে বাবা, এসব কিছু কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমরা যখন ড্রয়িং রুমে গল্প করছিলাম তখন তো তুই নিজের রুমে ছিলি, তাহলে ওই রুমে গেলি কখন? আসলে আম্মু, রুমে বসে থাকতে থাকতে আমার বোরিং ফিল হচ্ছিল, তাই তো আমি প্রিয়াঙ্কা আপুর সঙ্গে একটু গল্প করতে গেছিলাম। আর তখনই দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, আর তারপরে দুজন ছোটাছুটি করতে গিয়ে পড়ে যাই। ভাগ্য ভালো যে বড় কিছু একটা হয়ে যায়নি। এখন যদি কপালে না লেগে চোখের মধ্যে লাগতো তাহলে কি হতো? আমার তো সেটা ভেবেই গায়ে কাটা দিয়ে উঠছে। আরে আম্মু, এত চিন্তা করার কি আছে? কপালেই তো লেগেছে। এত দুদিন বিশ্রাম দিলেই ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছুই নেই। বাবারে, তুই আমার অনেক কষ্টের সন্তান। তোকে অনেক কষ্ট করে আমি আমার জীবনে পেয়েছি। তোকে আমি কোনো কিছুর বিনিময়ে হারিয়ে ফেলতে চাই না। তোর গায়ে যদি একটা ফুলের টোকা লাগে তাহলে সেটা আমার কলিজায় গিয়ে লাগে, আর আমি সেই আঘাত সহ্য করতে পারি না। আম্মু প্লিজ এভাবে বলো না, আমারও তো কষ্ট লাগে। বাবারে, এত সব কিছু তুই বুঝবি না। কেন আমার এতটা কষ্ট হয় সেটা বোঝার মতো বয়স তোর এখনো হয়ে ওঠেনি। যখন তোর বোঝার মতো বয়স হবে তখন তুই ঠিকই বুঝতে পারবি। কারণ তোর বাবাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, যার কারণে তোর দাদার বাড়ি আর নানার বাড়ি কেউই আমার সঙ্গে সম্পর্ক রাখেনি। তারপর যখন তোর বাবা মারা যায় তখন অনেক দিন আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তোকে নিয়ে আমি অনেক কষ্টের সময় কাটিয়েছি। আর তারপর যখন তোর নানা ভাইয়ের অভিমান ভাঙলো, তারপরেই আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল। তুমি কোনো চিন্তা করো না আম্মু, এই তো আমি বড় হয়ে যাচ্ছি, কিছুদিন পরে পড়াশোনা শেষ করে একটা চাকরি করব, আর আমাদের নিজেদের একটা বাড়ি বানাবো। তারপর থেকে তুমি আর আমি ওই বাড়িতেই থাকবো। তোর মনের আশা খুব দ্রুতই পূরণ হোক, এটাই আমি চাই। আর এটাই আমার একমাত্র চাওয়া, কারণ আমি আমার পৃথিবীতে আমার সন্তান ছাড়া আর কাউকে নিজের আপন বলে মনে করতে পারি না। আম্মু প্লিজ এভাবে বলো না। মামা মামি আর নানু অনেক কষ্ট পাবে, কারণ তারা তোমাকে অনেক ভালোবাসে। তা না হলে তোমাকে আর আমাকে এতদিন ধরে তাদের বাড়িতে থাকতে দিত না, ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব নিত না। আশিকের আম্মু তখন আর কোনো কথা বাড়ালেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন এখন তার ছেলে খুবই অসুস্থ। এই মুহূর্তে তার সঙ্গে বেশি কথা বলা মানেই মাথার উপর প্রেশার দেওয়া, আর সেটা তার জন্য খুবই ক্ষতিকর হবে। তাই তিনি চুপচাপ আশিকের পাশে বসে রইলেন। পরের দিন বিকেল বেলা আশিককে হসপিটাল থেকে রিলিজ করা হলো। আশিকের আম্মু আর প্রিয়াঙ্কার বাবা তখন হসপিটালে ছিলেন। তারা দুজনেই আশিককে নিয়ে বাড়িতে ফিরে আসেন। আশিক নিজের রুমে শুয়েছিল, তখনই প্রিয়াঙ্কা তার রুমে আসে। এটা দেখে আশিকের আম্মু দেখতে পায়। আশিক নিজের রুমে শুয়েছিল, তখনই প্রিয়াঙ্কা তার রুমে আসে। এটা আশিকের আম্মু দেখতে পায়, আর এটা দেখিয়ে আশিকের আম্মু রুমের ভিতর প্রবেশ করে। তখনই তিনি প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, প্রিয়াঙ্কা, আমার ছেলেটার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি চাই না এই মুহূর্তে কেউ তার সঙ্গে কথা বলুক। ওকে একটু একা থাকতে দাও। তুমি তোমার নিজের রুমে চলে যাও। পিপি, তুমি আমার সঙ্গে কেন এরকম আচরণ করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার ছেলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, সেখানে আমার কি দোষ থাকতে পারে? আর তুমি কেনই বা আমাকে এই কথাগুলো শোনাচ্ছ? দেখো, আমার ছেলেটাই আমার বেঁচে থাকার শেষ অবলম্বন। আমি চাই না কারোর জন্য আমার ছেলেটা আমার জীবন থেকে হারিয়ে যাক। এরকম কোনো কিছুই হবে না যেরকমটা তুমি চিন্তা করছো। তোমার ছেলেকে যেমন তুমি ভালোবাসো,
এমন এইবারের প্রত্যেকটা মানুষই তোমার ছেলেকে খুবই ভালোবাসে। কিন্তু তারপরেও আমি আমার ছেলেটাকে নিয়ে একটু বেশি চিন্তিত থাকি। বাই দ্য ওয়ে, তুমি এখন আসো। আমি এখন তোমাকে আমার ছেলের সঙ্গে কোনো কথা বলতে দেব না। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে চুপচাপ মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আর এদিকে আশিক তখনই তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, তুমি এটা কি করলে? তুমি কেন প্রিয়াঙ্কা আপুর সঙ্গে এরকম খারাপ আচরণ করলে? সে তো আমার সঙ্গে একটু কথাই বলতে এসেছিল, তার জন্য তোমার এরকম আচরণ করতে হয় নাকি? দেখো, আমি জানি তুমি আমার সঙ্গে সত্য কথা বলনি। সত্যটা কি সেটা আমি বুঝতে পেরেছি প্রিয়াঙ্কা। তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কিন্তু তুমি সেটা আমাকে বলনি, কারণ আমি সবার সামনে তার মুখোশ উন্মোচন করে দেব, তাই। আরে আম্মু, সত্যি কথা বলছি, আমি সেরকম কোনো কিছুই হয়নি। আমরা দুজনে ছোটাছুটি করতে গিয়ে আমি পড়ে গেছিলাম, সেখানে প্রিয়াঙ্কা আপুর কোনো দোষ ছিল না। তুমি অযথাই প্রিয়াঙ্কা আপুকে কোনো দোষারোপ করো না। বেচারি মনে মনে অনেক কষ্ট পাবে, কারণ তুমি তার একমাত্র পিপি। আমার কাছে পৃথিবীর সবচাইতে আগে আমার সন্তান, আর তারপর সব কিছু। কে মনে কষ্ট পেল আর কে মনে সুখ পেল, সেই সব কিছু চিন্তা করার কোনো সময় আমার হাতে নেই। আশিক তখন তার মায়ের সঙ্গে আর কোনো তর্ক করলো না, চুপচাপ শুয়ে রইল। রাতের বেলা সবাই যখন খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তখন আশিক চুপিসারে নিজের রুম থেকে বের হয়ে প্রিয়াঙ্কার রুমের দিকে অগ্রসর হতে থাকে। তখনই পিছন থেকে কেউ একজন বলতে থাকে, কিরে, তোকে না বললাম ঘুমিয়ে যেতে? তুই ওদিকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিস? আরে না, মানে আসলে আম্মু আমার ঘুম আসছিল না, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি শুয়ে পড়বো। তুই রুমে চল, তোর যদি ঘুম না আসে তাহলে আমি তোকে ঘুম পাড়িয়ে দেব, কিন্তু এখন এখানে হাঁটাহাঁটি করতে হবে না। রাত অলরেডি 11:30-এর বেশি বেজে গেছে। এই বলে আশিকের আম্মু আশিক রুমে আসতে না চাইলেও জোর করে তার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে। আর তারপর আশিককে বিছানায় বসিয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এভাবে প্রায় আধা ঘন্টার মধ্যে আশিক ঘুমিয়ে গেল। আর তারপরেই তার আম্মু রুমের দরজা বাইরে থেকে আটকে দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা যখন আশিকের ঘুম ভাঙলো, সে ওয়াশরুম থেকে এসে একটু রুম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু তখনই দেখতে পেল দরজার বাইরের দিক থেকে আটকানো। তাই সে তার আম্মুকে ডাকতে থাকে। আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? আমার রুমের দরজা বাইরের দিক থেকে লক করা কেন? আশিকের আম্মু তখনও নিজের রুমে ঘুমাচ্ছিলেন। আশিকের গলার আওয়াজ শুনে বিছানা ছেড়ে নেমে বাইরে বের হয়ে আসেন, আর আশিকের রুমের দরজাটা খুলে দিয়ে বলতে থাকেন, কিরে, কি ব্যাপার? কি কি হয়েছে তোর? এভাবে সাত সকালবেলা চেঁচামেচি করছিস কেন? আম্মু, তুমি তো জানোই আমি প্রতিদিন সকালবেলা বাইরে বের হই একটু হাঁটাহাঁটি করার জন্য। আর আজ যখন বাইরে বের হতে চাইছিলাম, তখনই দেখলাম দরজাটা বাইরে থেকে লক করা। তুমি আমার রুমের দরজা কেন ব্লক করেছো? যাতে তুই রুম থেকে বের হতে না পারিস, কারণ এই মুহূর্তে তোর বাইরে যাওয়া একদম চলবে না। যা করার রুমের মধ্যেই করতে হবে। চুপচাপ রুমে বসে থাক, আমি তোর জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি। এই বলে আশিকের আম্মু রুম থেকে বের হয়ে চলে গেল। আশিক তখন তার আম্মুর মুখের উপর কোনো কথা বলতে না পেরে রুমের মধ্যেই বসে রইল। বেশ কিছুক্ষণ পর তার আম্মু তার জন্য নাস্তা বানিয়ে নিয়ে রুমে চলে আসে, আর তারপর তাকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। তখনই আশিক তার আম্মুর হাত দুটো ধরে বলতে থাকে, আম্মু, আমার এইভাবে সারাদিন বাসায় বসে থাকতে একদম ভালো লাগছে না। আমি একটু বাইরে যেতে চাই, আমার দম বন্ধ হয়ে আসছে। এখন তোমার কোথাও যাওয়া চলবে না। বিকেলবেলা আমি তোমাকে পার্কে নিয়ে যাব হাঁটাহাঁটি করার জন্য। এখন তুমি রুমের ভেতরেই থাকবে, একদম রুম থেকে বের হওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, বলে দিলাম। এখানে আশিকের আম্মু সেখান থেকে চলে গেল। আর আশিক তখন নিরুপায় হয়ে রুমের ভিতরেই বসে রইল, আর মনে মনে ভাবতে লাগলো হঠাৎ কি থেকে কি হয়ে গেল। আসলে আশিকের আব্বু আম্মু দুজনেই সম্পর্ক করে বিয়ে করেছিল, যার কারণে তাদের দুই ফ্যামিলি থেকে তাদের দুজনকে মেনে নেওয়া হয়নি। আশিকের বয়স যখন 8 মাস, তখন তার বাবা হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আর তারপর থেকেই তাদের জীবনে নেমে আসে দুর্বিষহ। আশিকের আম্মু অনেক চেষ্টা করেন তার শ্বশুরবাড়ির মানুষের সাথে যোগাযোগ করতে,
কিন্তু তারা কোনোভাবেই আশিকের আম্মু আর আশিকের দায়িত্ব নিতে রাজি ছিল না। তাই বাধ্য হয়ে আশিকের আম্মু তার বাবার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে। আর তারপরে আশিকের নানা ভাই আশিকের আম্মুকে নিজের বাড়িতে নিয়ে আসেন। আর তার ঠিক 2 বছর পরে আশিকের নানা ভাই মারা যান। তারপর থেকেই আশিকের 2 মামা আশিক এবং তার মায়ের সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। আর একমাত্র বোন হয় তারা তাদের বোন এবং বোনের ছেলে যথেষ্ট দেখাশোনা করেন। আশিক এখন বড় হয়েছে, এই বছর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। আর এদিকে প্রিয়াঙ্কা এবছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। ইতিমধ্যে প্রিয়াঙ্কাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখা হচ্ছে, কিন্তু প্রিয়াঙ্কা কাউকেই পছন্দ করছে না। কারণ সে মনে মনে ছোটবেলা থেকে আশিককে অনেক পছন্দ করে। কারণ তার বয়স যখন 5 বছর, তখন আশিকের বয়স ছিল মাত্র 9 মাস। আর তখনই তারা এই বাড়িতে আসে। প্রিয়াঙ্কার নিজের কোনো ভাই বোন নেই, তাই খেলার সাথী হিসেবে আশিককেই পেয়েছিল আর সবসময় তার সঙ্গেই সময় কাটাতো। এভাবেই তার মনে একটা সময় আশিকের জন্য প্রচন্ড দুর্বলতা তৈরি হয়ে যায়। প্রিয়াঙ্কার এখন বোঝার মতো বয়স হয়েছে, তাই তার মনে বারবার এটাই মনে হয় যে আশিক তার জন্য পারফেক্ট জীবন সঙ্গী। আর সেই জন্যই সেদিনের এই ঘটনা ঘটেছিল। আজকের বিকেল বেলা যখন আশিক আর তার আম্মু বাসা থেকে বের হয়ে হাঁটতে যাওয়ার জন্য, তখনই প্রিয়াঙ্কা পিছন থেকে বলতে থাকে, পিপি, তুমি আশিককে নিয়ে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, ওর তো শরীরটা ভালো নেই, তাই একটু বাইরে নিয়ে যাচ্ছি ঘোরাঘুরি করার জন্য। পিপি, আমি তোমাদের সঙ্গে যেতে চাই, আমাকে তোমাদের সঙ্গে নেবে? আরে বাবা, তোমাকে আবার কি দরকার আছে? তুমি তো একদম ঠিকই আছো, তুমি বাসাতেই থাকো না। পিপি, আসলে আমারও বাসায় বসে থাকতে বোরিং ফিল হচ্ছিল, তাই ভাবছিলাম যদি তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে, তাহলে তোমার সঙ্গে একটু ঘুরোঘুরি করে তারপর এই বাসায় ফিরে আসতাম। প্লিজ পিপি, না করো না। আশিকের আম্মু তখন আর কোনো কথা বললেন না, কারণ আশিকের নানু তখন ড্রয়িং রুমে বসা ছিল আর তিনি সম্পূর্ণ বিষয়টা দেখছিলেন। তারপর তারা তিনজনে মিলে বাসা থেকে বের হয়ে গেল। তাদের বাসার পাশেই একটা ছোট্ট পার্ক মতো ছিল। সেখানে গিয়ে এই আশিকের আম্মু একটা বেঞ্চে বসলো আর আশিককে বলতে লাগলো, যাও তুমি এখানে সন্ধ্যার আগ পর্যন্ত হাঁটাহাঁটি করো, আর সন্ধ্যার আগেই তোমাকে বাসায় নিয়ে চলে যাব। আশিক তখন তার আম্মুর কথায় সামনের দিকে পা বাড়ায়। আগে থেকে প্রিয়াঙ্কাও তখন আশিকের সঙ্গে এই কথা থাকে। এটা দেখে আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আরে তুমি কোথায় যাচ্ছ ওর সঙ্গে? ওকে একা যেতে দাও। পিপি, তুমি এখানে বসে থাকো, ওর তো শরীরটা খারাপ, যদি মাথা ঘুরে পড়ে যায়, তাই আমি ওর সঙ্গে যাচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ দুজনে হাঁটাহাঁটি করলো। তখনই হঠাৎ করেই প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, আচ্ছা, তোর কি একটু আমার জন্য মায়া কাজ করে না? করবে না কেন, অবশ্যই করে। তুমি আমার বড় মামার একমাত্র মেয়ে, আমার বড় বোন, আর একজন ভাই হিসেবে বোনের জন্য মায়া করবে, এটা তো স্বাভাবিক, তাই নয় কি? দেখ, আমি তোকে আগেও বলেছি আর এখনো বলছি, আমার মেজাজ খারাপ করিস না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তোকে কতবার বলছি আমাকে তুই বোন বলবি না, এটা আমার একদম ভালো লাগে না। আমি তোর বোন হয়ে থাকতে চাই না, আমি তোর বউ হয়ে থাকতে চাই। কিন্তু তুমি এটা খুব ভালো করেই জানো এটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। আচ্ছা আপু, আমি এটা বুঝতে পারছি না, তুমি এভাবে আমার পিছনে কেন পড়ে আছো? তুমি ভার্সিটিতে পড়াশোনা করো, এই বছর অনার্স ফাইনাল দেবে, তুমি দেখতে যথেষ্ট সুন্দরী। আর আমি যতদূর শুনেছি ভার্সিটির ছেলেরা তোমার পিছনে দিনরাত পড়ে থাকে। তুমি তাদেরকে ফেলে রেখে আমার মতো একটা পিচ্চি ছেলের সঙ্গে কেন রিলেশন বা এরকম কিছু একটা করতে চাইছো? ওরা আমার চেহারা আর বাবার সম্পর্ক থেকে পছন্দ করে, কিন্তু তোকে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, তুই একদম শান্ত প্রকৃতির একটা ছেলে, তাই তোকে আমার ভীষণ ভালো লাগে। আর আমি জীবনসঙ্গী হিসেবে এমন একটা ছেলেকেই চাই যে খুবই শান্ত হবে, সারাদিন আমি তার মাথার উপর চিৎকার চেঁচামেচি করলেও একটা টু শব্দ পর্যন্ত করবে না। দেখো, এমন চেনার পৃথিবীতে অভাব নেই, তুমি তাদের মধ্যে থেকে একজনকে খুঁজে নাও, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দাও, কারণ তুমি খুব ভালো করেই জানো আমার মা এবং আমরা দুজনেই কেউ কোনোদিন এই সম্পর্ক মেনে নিতে পারবো না। আর আমি যদি বলি তোদেরকে আমি এই সম্পর্ক মানিয়ে তবেই ছাড়বো, তার আগে তোকে আমি এক মুহূর্তের জন্যও ছাড়ছি না। আপু, আমি তোমাকে অ্যাজ এ ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট করে বলছি, তুমি জানো আমার জীবনটা কত দুর্বিষহ। আমার জীবনে ছোট্ট একটা স্বপ্ন আছে, আমি পড়াশোনাটা শেষ করে
ছোট্ট একটা চাকরি করব। আর আমার মাকে ছোট্ট একটা বাড়ি বানিয়ে দিব, যেখানে আমার মা ছেলে মিলে থাকবো। তুমি আমার সেই স্বপ্নে পানি ঢেলে দিও না। এদিকে ততক্ষণে সন্ধ্যা হয়ে আসছিল, তাই আশিক তার আম্মুর কাছে চলে আসে। আর তারপর তারা তিনজনে বাসায় ফিরে আসে। এভাবেই চলছিল দিনগুলো। দেখতে দেখতে আশিক কিছুটা সুস্থ হয়, আর তারপরে আবার কলেজে যেতে শুরু করে। এদিকে প্রিয়াঙ্কা কিছুদিন যাবৎ কেমন যেন হয়ে যাচ্ছে। কারোর সাথে সেরকম কথাবার্তা বলছে না, নিজের মতো করে থাকতেই পছন্দ করছে। পড়াশোনাতেও ঠিকমতো মনোযোগ দিচ্ছে না। অপরদিকে তার ফাইনাল ইয়ারের এক্সাম খুব কাছাকাছি চলে এসেছে। তার মা বাবা তার এরকম পরিবর্তন দেখে খুবই চিন্তিত হয়ে পড়েন, আর তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সেভাবে কোনো কিছুই জানতে পারেন না। প্রিয়াঙ্কার মা বাবা প্রিয়াঙ্কার সঙ্গে অনেক চেষ্টার পর কথা বলেন এবং তখনই জানতে পারেন। কি রে মা, কি হয়েছে তোর? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তুই এভাবে নীরব হয়ে গেছিস কেন? ঠিকমতো পড়াশোনা করছিস না, ভার্সিটিতে যাচ্ছিস না, সবসময় বাসায় বসে থাকছিস, আর কারো সঙ্গে কোনো কথা পর্যন্ত বলছিস না। বাবা, আমার ভালো লাগছে না। আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে জীবনটা ত্যাগ করতে পারলেই যেন বেঁচে যাই। আরে না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিসব পাগলের মতো কথা বলছিস? তুই আমাদের একমাত্র মেয়ে, তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বেঁচে থাকবো? যেখানে আমি আমার বেঁচে থাকার অবলম্বনটাকে নিজে থেকে পেতে পারবো না, সেখানে তোমরা কি নিয়ে বেঁচে থাকবে সেটা চিন্তা করা আমার জন্য বোকামি ছাড়া আর কিছুই না। মানে তুই কি বলতে চাইছিস? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তোর, সেটা আমাকে খুলে বল, তারপর দেখছি তোর জন্য কি করতে পারি। বাবা, তোমরা খুব ভালো করেই জানো আমার কি হয়েছে, কিন্তু সবকিছু জানার পরেও তোমরা কোনো কিছু না জানার ভান করছো। তোমরা খুব ভালো করে জানো আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু সেই ছেলেটাকে নিজের করে পাওয়ার জন্য কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। দেখ মা, সামনে তোর উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই মুহূর্তে তোর পরীক্ষা নিয়ে চিন্তা করাটা সবচাইতে বেশি জরুরি, আর অন্য সব কিছু নিয়ে পরেও চিন্তা করা যাবে। তাই আমি একজন বাবা হিসেবে তোকে অনুরোধ করে বলছি, আগে নিজের পড়াশোনাটা ঠিকমতো কন্টিনিউ কর। পড়াশোনা করে কি হবে? এসে তো রান্না করেই সারা জীবন কাটাতে হবে। তাছাড়া আমি পড়াশোনা করতেও চাই না। যেখানে আমার ভালোবাসার মানুষটাকে আমি আমার করে পেতে পারবো না, সেই মানুষটাকে নিয়ে সারা জীবন মনের মধ্যে স্বপ্ন পূরণ করে এসেছি, সেই মানুষটা যখন আমার হবে না, তখন আমি আমার জীবন নিয়ে আর বিন্দুমাত্র চিন্তা করতে চাইছি না। এভাবে পাগলামি করে না, পাগলামি করে কোনো কিছুই হয় না। তুমি নিজের পড়াশোনাটাকে শেষ করো, তারপর আমরা তোমার ব্যাপারটা ভেবে দেখছি। আমি কোনো কথা শুনতে চাই না বাবা। আমার আশিককে লাগবে মানে লাগবেই। যদি তাকে আমার করে না পাই, তাহলে আমি পৃথিবীর অন্য কাউকে তাকে পেতে দেব না। আচ্ছা মা, ঠিক আছে, সেটা আমরা পরে ভেবে দেখব। এখন তুমি পড়াশোনায় মনোযোগ দাও। তুমি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো, আর এখন যদি তুমি রেজাল্ট খারাপ করো, তাহলে সেটা আমাদের জন্য খুবই খারাপ একটা খবর হবে, এবং তোমার প্রেস্টিজের ব্যাপার স্যাপার তো। তোমার ব্যাচমেটরা সবাই মনে মনে কি ভাববে সেটা একবার ভেবে দেখেছো? বাবা, তুমি এটা খুব ভালো করেই জানো আমাকে নিয়ে কে কি চিন্তা করলো, কে চিন্তা করলো না, সেই সব কিছু নিয়ে আমি কখনোই চিন্তা করি না। আর সেই সব কিছু নিয়ে চিন্তা করার কোনো ইচ্ছেও আমার নেই। আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করতে চাই, আর আমাকে নিয়েই থাকতে চাই। এইসব কথা শুনতে শুনতে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার রুমে প্রবেশ করেন। এরপর তিনি মেয়েকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলতে থাকেন। দেখো মা, আমরা এটা জানি যে তুমি আশিককে পছন্দ করো আর কাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চাও, কিন্তু একটাবার একটু চিন্তা করে দেখো, তার মা এই সম্পর্কে রাজি নয়। আশিক তোমার সাথে বয়সে ছোট, তার বাবা বেঁচে নেই, তাদের নিজস্ব বাড়ি ভিটা পর্যন্ত নেই। তাহলে আমরা তোমাকে কিভাবে ওর হাতে তুলে দিতে পারি বলো? আমি কোনো কথা শুনতে চাই না, মানে একদমই চাই না। ওর বাবার কোনো কিছু নেই তাতে কি হয়েছে? আমার বাবার তো আছে, আর আমি আমার বাবার একমাত্র মেয়ে। বাবার পরে সমস্ত সম্পদের একমাত্র উত্তরাধিকারী তো আমিই হব। তাছাড়া তোর মা এই বাড়ির মেয়ে, তাও তো এই বাড়ির সম্পত্তির উপর একটা ভাগ রয়েছে। তাহলে সে কেন তার ভাগ পাবে না? আর সে যদি তার ভাগ পায়, তাহলে সেটা তো সম্পূর্ণ তার ছেলে পাবে। আমি বুঝতে পেরেছি, তোমাকে কোনো কথা বলে দাঁড়িয়ে রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আগে তুমি তোমার পরীক্ষাটা শেষ করো, তারপর আমরা এই বিষয় নিয়ে পারিবারিকভাবে আলোচনায় বসবো, আর তারপর যা হয় দেখা যাবে। দেখা দেখির কোনো ব্যাপার নেই এখানে। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, তুমি যদি আমাকে এটা প্রমিস করতে পারো যে আশিককে আমার জীবনে এনে দেবে, তাহলে আমি পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করবো, নয়তো আমি পরীক্ষা দিচ্ছি না, আর পরীক্ষা দেওয়ার কোনো চিন্তাও করব না।
মেয়ের এমন সিদ্ধান্তের কথা শুনে প্রিয়াঙ্কার মা বাবা তো দুজনেই ভীষণ চিন্তায় পড়ে গেলেন। ছোটবেলা থেকেই তাদের দুজনেরই স্বপ্ন ছিল মেয়েকে পড়াশোনা শেষ করাবেন এবং এস্টাবলিশ হওয়ার পর বিয়ে শাদী নিয়ে চিন্তা করবেন। কিন্তু এখন এটা কি হয়ে গেল সেটাই তারা চিন্তা করতে পারছেন না। বেশ কিছুক্ষণ প্রিয়াঙ্কার মা বাবা চুপ করে বসে থাকেন, আর তারপরেই প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কার বাবাকে বলতে থাকেন, দেখো, আমাদের মেয়ে সারা জীবনের ব্যাপার বলে কথা, তাই তুমি একটা কাজ করতে পারো। আশিকের আম্মুর সঙ্গে একটু কথা বলে দেখতে পারো। উনি তোমার নিজের বোন। আমি আশা করছি তুমি ওনাকে একটু রিকোয়েস্ট করে বললে উনি কখনোই না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটার জন্য তো একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কিন্তু তোমার মেয়ে তো কোনো সময় দিতে চাইছে না। তুমি তোমার মেয়েকে বুঝিয়ে বলো, আমি অবশ্যই আশিকের আম্মুর সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যেন সে পরীক্ষাটা দেয়। তখন প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কাকে বলতে থাকে, তোমার বাবা কি বলল সেটা শুনতে পেলে তো তুমি? আগে ঠিক মতো তোমার পরীক্ষাটা দাও, তারপরেই আমরা সবাই মিলে আশিকের আম্মুকে বুঝিয়ে বলবো। তাহলে অবশ্যই তিনি এই বিষয়টা মেনে নেবেন, আর আশিক কখনো তার মায়ের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা বলছো বলে শুধু আমি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তা না হলে কিন্তু আমি কখনোই পরীক্ষা দিতাম না। তবে যদি কখনো এমনটা হয় তোমরা তোমাদের কথা রাখোনি, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। আমি যদি আমার ভালোবাসার মানুষকে না পাই, তাহলে আমি আমার এই জীবন রাখবো না, আর এটাই আমার শেষ কথা। বলেই প্রিয়াঙ্কা রুম থেকে বের হয়ে গেল। বেশ কিছুক্ষণ তার মা বাবার চুপ করে সেখানে বসে থাকার পর তারাও নিজেদের রুমে চলে আসে। আর তারপর থেকেই মনে মনে চিন্তা করতে থাকে কিভাবে আশিকের আম্মুকে কনভিন্স করা যায়। দেখতে দেখতে প্রিয়াঙ্কার পরীক্ষা শুরু হয়ে গেল। প্রিয়াঙ্কার পরীক্ষাগুলো খুব ভালোভাবেই দিল এবং আজ পরীক্ষার শেষ দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আর তখনই তার বাবার সঙ্গে তার দেখা হয়ে গেল। প্রিয়াঙ্কার বাবার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা তার বাবাকে বলতে লাগলো, বাবা, আজ কিন্তু আমার পরীক্ষার শেষ দিন। তুমি আমাকে কি কথা দিয়েছিলে সেটা তোমার মনে আছে তো, নাকি আরো একবার তোমাকে সেটা মনে করিয়ে দিতে হবে? সেটার কোনো প্রয়োজন নেই মা। তুমি আমাকে কি বলেছিলে সেটা আমার খুব ভালো করেই মনে আছে। তোমাকে এসব কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি যখন তোমাকে একবার কথা দিয়েছি তখন আমি সেই কথা অবশ্যই রাখবো। এটাও আরো একবার মনে করিয়ে দিচ্ছি, তুমি যদি তোমার কথা রাখতে না পারো তাহলে আমাকে সারা জীবনের মতো হারাবে, আর তখন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এই বলে প্রিয়াঙ্কা বাসা থেকে বের হয়ে গেল। আর এদিকে প্রিয়াঙ্কার বাবাও নাস্তা শেষ করে অফিসে চলে গেলেন। দুপুর টাইমে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার আম্মুকে কল দেয় আর তারপর বলতে থাকে, আজ তো মেয়ের পরীক্ষার শেষ দিন। আজও বাসায় আসার পর কি হবে সেটাই তো ভেবে পাচ্ছি না। এত কিছু চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে যেমনটা বলেছিলাম তুমি ঠিক তেমনটাই করবে। তোমার বোনকে তুমি একটু বুঝিয়ে বলো, তাহলেই তোমার বোন রাজি হয়ে যাবে। তুমি এক কাজ করো, আজ বাসায় সবার জন্য একটু ভালো মন্দ রান্না করো, আর খাওয়া দাওয়া শেষ করে আজ রাতেই ড্রয়িং রুমে সবাইকে ডাকবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি এসব কিছু নিয়ে কোনো চিন্তা করো না, আমি এই বিষয়টা দেখছি। অতঃপর দুজনে কথা শেষ করে ফোন রেখে দেয়। আর এদিকে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার বাবার কথা মতো বাসার সবার জন্য ভালো মন্দ রান্না শুরু করে দেন। বিকাল 3টা বাজে। পরীক্ষা শেষ হলে প্রিয়াঙ্কা বাসায় ফিরে আসে। কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়। প্রিয়াঙ্কা বাসায় ঢুকতেই রান্নার গন্ধ নাকে লেগে গেল। আর তখন প্রিয়াঙ্কা তার আম্মুকে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, রান্নার গন্ধ নাকি লাগছে? আজকে বাসায় স্পেশাল কোনো গেস্ট আসবে নাকি? স্পেশাল কোনো গেস্ট আসবে না, তবে তবে স্পেশাল কিছু কথা চলছে। তুমি নিজের রুমে যাও আর ফ্রেশ হয়ে নাও। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। এদিকে তার আম্মু নিজের মতো করে কাজ করতে লাগলেন। বিকেল ঘনিয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল। প্রিয়াঙ্কার বাবা রাত 8টার মধ্যেই সেদিন বাসায় ফিরে আসলেন, যদিও অন্যান্য দিন একটু দেরি করেই আসেন। প্রিয়াঙ্কার আম্মু আজ রান্নাবান্না শেষ করে নিজের হাতে খাবার টেবিলে সার্ভ করেন এবং সবাইকে খাবার টেবিলে ডেকে নেন। সবাই একটু অবাক হয়, যদিও ফ্যামিলির সবাই কখনোই সেভাবে একসঙ্গে খাবার খাওয়া হয়ে ওঠে না। কিন্তু আজ এভাবে সবাই একসঙ্গে ডেকে নিয়ে খাবার খাওয়ার মানেটা কি কেউ বুঝতে পারছে না। খাবার খাওয়ার পর্ব শেষ হলে প্রিয়াঙ্কার আম্মু সবাইকে ড্রয়িং রুমে বসতে বলেন।
সবাই তখন প্রিয়াঙ্কার আম্মুর কথা মতো ড্রয়িং রুমে এসে বসে। আর কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কার আম্মু আব্বু দুজনেই সেখানে চলে আসেন। তখনই হঠাৎ করে প্রিয়াঙ্কার দাদু প্রিয়াঙ্কার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকেন, কি ব্যাপার বড় বৌমা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আজ এভাবে হঠাৎ করে আমাদের সবার জন্য এত কিছু আয়োজন করলে। তুমি সবাইকে ড্রয়িং রুমে ডেকে এনেছে, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। যখন সবাইকে ডেকে এনেছি তখন সবকিছু অবশ্যই বলবো। আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমি একটু রেস্ট নিই, তারপরে সবকিছু বলছি। তখন আর কেউ কোনো কথা বলল না। সবাই একটু চুপচাপ শান্ত হয়ে বসলো। আর কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কার বাবা নিজে থেকেই বলতে শুরু করেন, এখানে ফ্যামিলির সবাই আছে, তাই কথাটা বলতে চাই। আসলে আমার মেয়ে মানে প্রিয়াঙ্কা আশিককে সেই ছোটবেলা থেকেই পছন্দ করে এবং ইতিমধ্যে তাকে বেশ কয়েকবার বিয়ের পাত্র দেখানোর পরেও সে বিয়ে করতে রাজি হচ্ছে না। তার একমাত্র কারণ হলো আশিক। সে আশিককে প্রচন্ড রকমের ভালোবাসে। সে আশিককে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, এরকমটাই জানিয়ে দিয়েছে। আরে এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আশিক? প্রিয়াঙ্কার চাইতে বয়সে কতটা ছোট সেটা তোরা একবারও ভেবে দেখেছিস? এই কথা শুনে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার দাদুকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখেন না, সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। আর আমি মনে করছি বয়স শুধুমাত্র একটা সংখ্যা। বয়স কখনোই কোনো সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে না। একটা সম্পর্ক তৈরি করা এবং সেটা কন্টিনিউ করার জন্য শুধুমাত্র যেটা খুব বেশি প্রয়োজন সেটা হলো বিশ্বাস, ভরসা আর ভালোবাসা। বয়সের যুগে কোনো ব্যাপার না। কিন্তু তারপরও সবকিছু একটা ম্যাচুরিটি আছে না, ব্যাপার স্যাপার আছে। কোথায় আশিক আর কোথায় প্রিয়াঙ্কা? এভাবেই তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। আর এদিকে আশিকের আম্মু সবকিছু চুপচাপ বসে বসে শুনছিলেন, কোনো কথার কোনো উত্তর দিচ্ছিলেন না। তখনই প্রিয়াঙ্কার আব্বু আশিকের আম্মুকে বলতে থাকেন, কিরে বোন, তুই কোনো কথা বলছিস না? এভাবে চুপচাপ করে বসে আছিস কেন? কিছু অন্তত বল। তোমরা যদি আমার কোনো কথা বলার অপেক্ষা রাখতে তাহলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারতে না। আর এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আমার কাছ থেকে একবার জিজ্ঞাসা করে নিতে। প্রিয়াঙ্কার বাবা তখন সেখান থেকে উঠে এসে আশিকের আম্মুর হাত ধরে বলতে থাকেন, বোন আমার, আমি জানি তুই একটা ভুল করেছিলি, তার জন্য আমরা সবাই তোর ওপর অনেকদিন রাগ করেছিলাম। কিন্তু দেখ, আমার মেয়েটা যখন থেকে একটু একটু করে বুঝতে শিখেছে তখন থেকেই আশিক এই বাড়িতে থাকে। তার সঙ্গেই আমার মেয়েটার দিনের বেশিরভাগ সময় কাটানো। এইভাবেই হয়তো আমার মেয়েটা তোর ছেলের প্রেমে পড়ে গেছে। তাকে ছাড়া কোনো কিছুই বুঝতে চাইছে না। আমি জানি সমাজ আমাদেরকে নিয়ে দুটো কটু কথা বলবে, কিন্তু সমাজ আমাদের সংসার চালাবে না। মানে তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? তুই কেন এরকম করছিস? আমার মেয়েটা তোর ছেলেটাকে সত্যিই অনেক বেশি ভালোবাসে। তাছাড়া তোর ছেলে ছোটবেলা থেকেই এই বাড়িতেই বড় হয়েছে, আর এখন যদি সে এই বাড়িতেই থেকে যায় তাহলে তার সমস্যা কোথায়? তখনই প্রিয়াঙ্কার আম্মু সেদিকে এগিয়ে আসেন আর আশিকের আম্মুর পাশে বসে বলতে থাকেন, হ্যাঁ বোন, তোমার ভাইয়া একদম ঠিক কথাই বলছে। আমিও মনে মনে এরকমটাই চিন্তা করছি। প্রিয়াঙ্কা তো আমাদের বাড়ির মেয়ে আর আশিকও আমাদের বাড়ির ছেলে। তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলে সেটা আমাদের ফ্যামিলির জন্যই ভালো হবে। মানে তুমি কোন ভালো কথাটা বলছো আমি ঠিক বুঝতে পারছি না। এখানে ভালো মন্দ বলতে কি তোমরা সম্পদ, টাকা পয়সা এগুলোর কথা চিন্তা করছো নাকি? দেখো, আমি সেই সব কথা বলতে চাইছি না। তোমার স্বামী বেঁচে নেই, তোমার ছেলে তোমার একমাত্র সম্বল। তোমার ছেলে বড় হচ্ছে, তাকে বিয়ে করাতে হবে। অন্য বাড়ি থেকে যদি একটা মেয়ে আসে তাহলে কিন্তু সে কখনোই তোমাকে নিজের আপন মনে করবে না, যতটা প্রিয়াঙ্কা মনে করবে। তাছাড়াও তোমার ছেলে সারাদিন বাড়িতে বসে থাকবে না, তাকে চাকরি বাকরি করার জন্য বাইরে যেতে হবে। এই যুগের মেয়েদের সম্পর্ক তুমি খুব ভালো করেই জানো, তারা শাশুড়িকে সহ্য করতে পারে না। কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকমটা হবে না, কারণ তার শরীরে তো তোমাদের রক্তই বইছে।
আশিকের আম্মু তখন কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। তখনই আবারও প্রিয়াঙ্কার আব্বু আশিকের আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে। হ্যাঁ বোন, তোর ভাবি একদম ঠিকই কথা বলেছে। তুই তোর ভাবির কথা মেনে নে, এটা তোর, আমার এবং আমাদের ফ্যামিলির জন্য খুবই ভালো হবে। এদিকে প্রিয়াঙ্কার দাদু আর ছোট চাচা ততক্ষণ সবকিছু মনোযোগ দিয়ে শুনছিলেন। তখনই পেছন থেকে প্রিয়াঙ্কার ছোট চাচা আশিকের আম্মুকে বলে। হ্যাঁ আপু, ভাইজান আর ভাবি একদম ঠিক কথা বলেছে। আমিও মনে মনে এটাই ভাবছিলাম, কারণ তুমি আমাদের একমাত্র বোন। তোমার সঙ্গে কোনোভাবে খারাপ কিছু হোক, এটা আমরা কখনোই চাইবো না। তাই আমরা সবাই চাই আশিক আর তুমি এই বাড়িতেই থেকে যাও। কিন্তু তারপরেও আর কোনো কিন্তু নাই বোন, কারণ আমি এটা খুব ভালো করেই জানি তোর ছেলে কখনোই তোর সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কথা বলবে না। তুই যদি রাজি হয়ে যাস তাহলে তোর ছেলেকে রাজি করানো জাস্ট 2 সেকেন্ডের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা ভেবে দেখব, কিন্তু আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, তার জন্য আমি ক্ষমা চাই। এই বলে আশিকের আম্মু সেখান থেকে উঠে নিজের রুমে চলে যান। আর এরপর দেখতে দেখতে আরো 2 দিন সময় কেটে গেল। এদিকে প্রিয়াঙ্কা তার আম্মুকে বারবার আশিকের আম্মু কি সিদ্ধান্ত নিয়েছে সেটা জানার জন্য চাপ দিচ্ছে। তাই প্রিয়াঙ্কার আম্মু আজ নিজেই আশিকের আম্মুর সঙ্গে আবারও কথা বলতে গেলেন। তা কি ব্যাপার ননদিনী, তুমি কি সিদ্ধান্ত নিলে? তোমার ছেলেকে দিবে তো আমার মেয়ের সঙ্গে বিয়ে? ভাবি, এই বিষয়টা অ্যাভয়েড করলে হয় না? কেন জানি আমার ভালো লাগছে না। আরে ননদিনী, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার ছেলের ভবিষ্যৎ মাশাআল্লাহ খুব ভালো হবে। তোমাকে এসব কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি আমাদের উপর সবকিছু ছেড়ে দাও, আমরা তো আছি। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আলহামদুলিল্লাহ, অবশেষে তুমি রাজি হলে, এটা শুনে খুব ভালো লাগলো। যাই হোক, এই খুশির খবরটা আমি আমার মেয়েকে এক্ষুনি দিয়ে আসি। এই বলে প্রিয়াঙ্কার আম্মু সেখান থেকে দৌড়ে তখনই নিজের মেয়ের রুমে চলে গেলেন। আর তারপর প্রিয়াঙ্কাকে কথাটা বললেন। প্রিয়াঙ্কা কথাটা শোনা মাত্রই খুশিতে লাফিয়ে উঠল আর চিৎকার দিয়ে বলতে থাকে। ইয়াহু, অবশেষে আমার মনের আশা পূরণ হতে চলেছে। আর তখনই সে খুশিতে তার আম্মুকে জড়িয়ে ধরে বলতে থাকে। আম্মু, আই এম সো হ্যাপি। আজ আমার মতো খুশি এই পৃথিবীতে আর কেউ নেই, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে অবশেষে পেতে চলেছি। আম্মু, আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চাই। তোমরা সবকিছুর আয়োজন করো। আরে মা, সবকিছু এভাবেই বললে হুটহাট করে করা যায় না। বিয়ে শাদির ব্যাপার, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর সবকিছুর ব্যবস্থা করতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। তোমাকে কি বললাম তুমি বুঝতে পারোনি? আমি দ্রুত বিয়ে করতে চাই। আমি আমার ভালোবাসার মানুষটাকে ছাড়া 1 মুহূর্তও থাকতে পারছি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সেটা তোমরা কেন বুঝতে পারছো না? আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোর বাবার সঙ্গে এ ব্যাপারে কথা বলছি আর যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করছি। এই বলে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার রুম থেকে বের হয়ে চলে গেলেন। সেদিন রাতেই প্রিয়াঙ্কার বাবা বাড়িতে আসার পর প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার বাবাকে সব খুলে বলেন। আর তখন প্রিয়াঙ্কার বাবা বলতে থাকে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি দেখছি যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করব। এই বলে তিনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই নাস্তার টেবিলে আসে, কিন্তু আশিকের আম্মু নাস্তার টেবিলে আসে না। এটা দেখে সবাই একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ আশিকের আম্মু প্রতিদিন সময় হওয়ার আগেই নাস্তার টেবিলে চলে আসেন। প্রিয়াঙ্কার আম্মু তখন সবাইকে খাবার দিয়ে খেতে বলল আর নিজে আশিকের আম্মুর রুমে চলে গেলেন আশিকের আম্মুর কি হয়েছে সেটা দেখার জন্য। কিন্তু সেখানে গিয়ে যেটা দেখলেন সেটার জন্য তিনি সেখানে গিয়ে যেটা দেখলেন সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। এই যে আমার ননদিনী, ও ননদিনী, কি হয়েছে আপনার? আপনি এত বেলা হয়ে গেছে, এখনো ঘুম থেকে উঠছেন না কেন? আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? প্রিয়াঙ্কার আম্মু কিন্তু আশিকের আম্মুর কোনো সারা শব্দ পাচ্ছিলেন না। তিনি চুপচাপ শুয়েছিলেন। এটা দেখে প্রিয়াঙ্কার আম্মু কিছুটা চিন্তিত হয়ে পড়েন। আর তারপরেই তিনি আশিকের আম্মুর গায়ে হাত দেন, কিন্তু পুরো শরীর ততক্ষণে ঠান্ডা হয়ে জমে গেছে। এটা দেখেই তিনি একদম পিছিয়ে গিয়ে চিৎকার দিয়ে ওঠেন। প্রিয়াঙ্কার বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। প্রিয়াঙ্কার আম্মুর এমন চিৎকার শুনে বাড়ির সবাই দৌড়ে আশিকের আম্মুর রুমে চলে গেল।
প্রিয়াঙ্কার আম্মুকে দেখে খুবই ভয় আর তো দেখাচ্ছিল। এটা দেখেই সবাই জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে, কিন্তু প্রিয়াঙ্কার আম্মু কোনো কথা বলতে পারছিলেন না, শুধু হাতের ইশারায় আশিকের আম্মুকে দেখাচ্ছিলেন। ততক্ষণে প্রিয়াঙ্কার ছোট চাচা সেদিকে এগিয়ে যায়, আর আশিকের আম্মু শরীরে হাত দিয়ে দেখেন শরীর জমে একদম বরফের মতো হয়ে গেছে। তিনি আর কোনো কথা বলতে পারলেন না, ধপাস করে ফ্লোরে বসে পড়লেন। এদিকে প্রিয়াঙ্কার দাদু তাদের চিৎকার শুনে নিজের রুম থেকে বের হয়ে আসেন, কারণ তিনি সকালে কখনোই নাস্তা করেন না, একটু দেরিতে ঘুম থেকে ওঠেন। প্রিয়াঙ্কার দাদু প্রিয়াঙ্কার পিপির রুমে এসে দেখে সবাই কিভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করতে থাকেন, কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা সবাই এভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে আমার মেয়ের? ও এখনো ঘুম থেকে উঠিনি কেন? তখনই প্রিয়াঙ্কার আম্মু আস্তে আস্তে ভাঙা গলায় বলতে থাকেন, আপনার মেয়ে আর আমাদের মাঝে নেই, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। কথাটা শোনা মাত্রই প্রিয়াঙ্কার দাদু এক চিৎকার দিয়ে হার্ট অ্যাটাক করেন। তখনই প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার দাদুকে নিয়ে হসপিটালে চলে যান, আর প্রিয়াঙ্কার ছোট চাচাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য বলেন। প্রিয়াঙ্কার দাদুকে হসপিটালে ভর্তি করে রেখে তারপর প্রিয়াঙ্কার বাবা পাশে চলে আসে। আর পুরো ঘটনা ঘটে যাওয়ার পরেও আশিক কারোর সঙ্গে কোনো কথা বলছে না, একদম স্তব্ধ হয়ে মায়ের লাশের পাশে বসে আছে। কান্না করা তো দূরের কথা, সে যেন কোনো কথা বলতেও ভুলে গেছে। তার চোখ দিয়ে পানি পড়ছে না, ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছে না, একদম নিস্তব্ধ হয়ে আছে ছেলেটা। প্রিয়াঙ্কা তখন আস্তে আস্তে গিয়ে আশিকের পাশে বসলো, আর তার কাঁধে হাত রেখে বলতে লাগলো, এইভাবে স্তব্ধ হয়ে থাকিস না, কান্না কর, চিৎকার করে কিছুক্ষণ কান্না করে নিজেকে হালকা মনে হবে। আশিক তখন আর নিজেকে আটকে রাখতে পারলো না, তখনই প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল আর চিৎকার করে বলতে লাগলো, আজ থেকে তো আমার সবকিছু শেষ হয়ে গেল। আজ থেকে কেউ আর আমাকে শাসন বারণ কিছুই করবে না। তখনই প্রিয়াঙ্কা আশিকের মাথায় হাত রেখে বলতে লাগলো, কে বলেছে তোর কেউ নেই? আমরা পুরো পরিবার তোর পাশে আছি, কোনো চিন্তা করিস না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তিনি উত্তম ফয়সালাকারী, আর তার সিদ্ধান্ত মেনে নেওয়া বান্দার জন্য মঙ্গলজনক। তখনই আশিক আরো জোরে কান্না করতে করতে বলতে থাকে, তুমি কি এটা বলতে চাইছো আমার জীবন থেকে সবকিছু কেড়ে নেওয়া আমার জন্য ভালো হয়েছে? জন্মের পর বাবার আদর পাইনি, দাদা তো কী জিনিস সেটা কোনোদিন চোখে দেখিনি। আমার মা আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে, আগলে রাখতে চেয়েছিল, আর সে আজ হঠাৎ করেই কোনো কিছু না জানিয়ে না ফেরার দেশে চলে গেল। তারপরও আমাকে বলছো শান্ত হতে। আমি কিভাবে শান্ত হব? কাকে নিয়ে শান্ত হব? চিন্তা করিস না, বললাম তো আমরা আছি, এবং আমরা সবাই তোর পাশে আছি। হ্যাঁ, সে তো তোমরা সবাই আছো, কিন্তু যেই মানুষটার উপস্থিতি আমার জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেই মানুষটাই আমার জীবন থেকে হারিয়ে গেল। আজ থেকে আমার মনে কোনো কষ্ট লাগলে আমি কাউকে খুলে বলতে পারবো না। আমার সাথে যত যাই কিছু হয়ে যাক না কেন, তবু আমি কারো কাছে কোনো কিছু শেয়ার করতে পারবো না। আচ্ছা, আমি সত্যিই এটা বুঝতে পারছি না, তোর এরকম মনে হওয়ার কারণটা কি? আমরা সবাই আছি তো। তাছাড়া তুই তো জানিস তোর সঙ্গে আমার বিয়ের কথা ফাইনাল হয়ে আছে, কিছুদিনের মধ্যেই অবশ্যই আমরা বিয়েটা করে নেব। আই এম সরি টু সে, প্লিজ আপু, এখন আমি এসব কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আমাকে একটু আমার মতো একা থাকতে দাও। আই এম সো সরি, আমি বুঝতে পেরেছি তোকে এই কথাটা এখন বলা একদমই উচিত হয়নি। প্লিজ আমাকে ক্ষমা করে দে, তবে তুই নিজেকে একটু সামলা। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। আর এদিকে আশিক তখন কান্না করতে লাগলো। এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে আসলো, আর আশিকের আম্মুকে গোসল করিয়ে দাফনের জন্য তৈরি করা হলো। কিন্তু প্রিয়াঙ্কার দাদু তখনও হসপিটালে, ওনার তখনও জ্ঞান ফিরে আসেনি, বরঞ্চ ওনার অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। আর ফ্যামিলির সবাই খুব চিন্তিত হয়ে পড়লো। এদিকে দাফনের কাজ তো আর আটকে রাখলে চলবে না, দাফনের কাজ শেষ করতেই হবে। তাই প্রিয়াঙ্কার বাবা এবং কাকা দুজনে মিলে সিদ্ধান্ত নিল, আর যাই হোক দাফন শেষ করতে হবে। তাই তারা আশিকের আম্মুকে নিয়ে দাফনের কাজ শেষ করার জন্য কবরস্থানে চলে গেল, এবং ঘন্টা খানেকের মধ্যেই সবকিছু শেষ করে তারা বাসায় ফিরে আসে। তারপরে প্রিয়াঙ্কার বাবা এবং ছোট চাচা দুজনে মিলে হসপিটালে চলে গেল প্রিয়াঙ্কার দাদুর কি অবস্থা সেটা দেখার জন্য। কিন্তু তারা হসপিটালে গিয়ে দেখতে পেল প্রিয়াঙ্কার দাদুর অবস্থা আগের চাইতে অনেকটাই খারাপ। তখনই প্রিয়াঙ্কার ছোট চাচা প্রিয়াঙ্কার বাবাকে বলতে লাগলো, ভাইজান, আমার মনে হয় মায়ের চিকিৎসা এখানে রেখে করানোটা ঠিক হবে না, আমাদের অন্য কোনো বড় হসপিটালে নিয়ে যাওয়া উচিত,
কারণ মায়ের অবস্থা ক্রমশ খারাপ হতে চলেছে। হ্যাঁ ভাই, এটা তুই একদম ঠিক কথাই বলেছিস। আমাদের এখানে থেকে আর অপেক্ষা করা চলবে না। মাকে নিয়ে শহরের কোনো বড় হসপিটালে চলে যেতে হবে। চল আমরা ডাক্তারের সঙ্গে কথা বলি। এই বলে প্রিয়াঙ্কার বাবা আর কাকা দুজনেই হসপিটালে ডাক্তারের সঙ্গে কথা বলে এবং ডাক্তারও তাদের দুজনকে একই কথা বলল। আর তারপরেই তারা প্রিয়াঙ্কার দাদুকে নিয়ে শহরের বড় একটা হসপিটালে চলে গেল আর সেখানেই প্রিয়াঙ্কার দাদু ট্রিটমেন্ট করতে লাগলো। আজ 5 দিন প্রিয়াঙ্কার দাদুর অবস্থা আজ একটু উন্নতির দিকে। ওনার জ্ঞান ফিরে এসেছে আর চোখ মেলে তাকিয়ে উনি বলতে লাগলেন, আমার মেয়ে কোথায়? মা, তুমি একটু শান্ত হও, তারপর তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কিন্তু এই মুহূর্তে তোমার শরীরের অবস্থা খুবই খারাপ। তুমি উত্তেজিত হয়েও না প্লিজ। আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর জানতে চাই। আমার মেয়ে কোথায়? আমি এক্ষুনি আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। মা, তোমার মেয়ে এখানে নেই, তুমি সেটা খুব ভালো করেই জানো। তাই আমরা চাইলেও তোমাকে তোমার মেয়ের সঙ্গে দেখা করাতে পারবো না। তুমি নিজেকে সামলাও, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। কেন আমার সঙ্গে এরকমটা হলো আমি বুঝতে পারছি না। আমার আগে কেন আল্লাহ আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলেন? জীবনে কি পাপ করেছিলাম সেটাই তো এখনো বুঝতে পারছি না। মা, তুমি নিজেকে সামলাও। এখানে পাপ পুণ্যের কথা আসছে কোথা থেকে? আল্লাহর পাক রাবুল আমিন আমাদেরকে যতদিন হায়াত দিয়েছেন আমরা ঠিক ততদিনই বাঁচব। আমরা তার বেশি সময় তো আর বাঁচতে পারবো না। আল্লাহর যখন যাকে ইচ্ছে হবে তখন তাকে নিয়ে নেবেন, এটাই তো স্বাভাবিক। তুমি প্লিজ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো। এই বলে তারা দুজন তাদের আম্মুকে সান্ত্বনা দিতে থাকে। আর এইভাবে 2 দিন পর তিনি একটু সুস্থ হয়ে ওঠেন। আজ 3য় দিন ডাক্তার চেক আপ করে বলেন প্রিয়াঙ্কার দাদুর অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো। তারা চাইলে প্রিয়াঙ্কার দাদাকে এখন বাসায় নিয়ে আসতে পারে। তাই প্রিয়াঙ্কার বাবা আর প্রিয়াঙ্কার ছোট চাচা দুজনে মিলে প্রিয়াঙ্কার দাদুকে সেদিন বিকেলে বাসায় নিয়ে আসে। তারপর নিয়ম করে ডাক্তার চেক আপ চলতে থাকে। দেখতে দেখতে প্রায় 10-12 দিন মতো সময় কেটে গেল। সেদিন হঠাৎ করে প্রিয়াঙ্কা তার বাবার রুমে গেল আর বলতে লাগলো, বাবা, তোমরা সবকিছুর ভিড়ে আমার মনে হয় একটা কথা ভুলে যাচ্ছ। কোন কথার কথা বলছো তুমি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো একটু খুলে বলো। বাবা, আশিক আর আমার ব্যাপারে বলছি। ওহে, আমি বুঝতে পেরেছি। দেখো, আমাদের ফ্যামিলির উপর দিয়ে ইতিমধ্যেই ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে। আমাদেরকে একটু সবটা সামলে নিতে দাও, আমরা দেখছি কি করতে পারি। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বলল না। তার বাবার রুম থেকে বের হয়ে গেল। ওদিকে আশিকের আম্মু মারা যাওয়ার পর থেকে আশিক আগের চাইতে আরো অনেক বেশি নিস্তব্ধ হয়ে গেছে। কেউ তাকে খাবার রুমে দিয়ে আসলে খাবার খাবে, নয়তো ও সারাদিন রুমের ভিতরে বসে থাকবে। কাউকে একবারও খাবার দেওয়ার কথা পর্যন্ত বলবে না। নিজের মতো করে সারাদিন সময় কাটাবে। প্রিয়াঙ্কা প্রতিদিনই বিকেলবেলা আশিকের সঙ্গে গল্প করতে তার রুমে আসে, কিন্তু আশিক তার সঙ্গে সেরকম একটা কথাবার্তা বলে না। এটা প্রিয়াঙ্কাকে খুবই ব্যথিত করে। তাই আজ বিকেলবেলা যখন প্রিয়াঙ্কা আশিকের সঙ্গে কথা বলতে আসলো, আশিক আজকেও সেদিনের মতোই চুপচাপ বসেছিল। আর তাই প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, আচ্ছা, তুই আমার সঙ্গে এরকম কেন করছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন তুই বারবার আমাকে অ্যাভয়েড করে চলছিস? কেন তুই আমার সঙ্গে কোনো কথা বলতে চাইছিস না? দেখো, আমার ভালো লাগছে না। আমি একটু একা থাকতে চাই। আমাকে আমার মতো একা থাকতে দাও। হয়েছে, হবু বউয়ের সঙ্গে কেউ এরকম আচরণ করে? তোমার সঙ্গে বিয়ে হতে চলেছে, কিন্তু এখনো বিয়েটা হয়নি। তাই আমাকে এখন আমার মতো থাকতে দাও। আমার উপর কোনো অধিকার দেখাতে আইসো না। আমার এসব ভালো লাগে না, আর ভালো লাগানোর কোনো ইচ্ছাও আমার নেই। যেখানে আমার জীবন থেকে আমার ভালো থাকার কারণটাই হারিয়ে গেছে, সেখানে আমি কিভাবে ভালো থাকতে পারি বলো? দেখ, এটা প্রকৃতির নিয়ম। এটা আমাদের সবাইকে মেনে নিতেই হবে। আজ আমার তো কাল আরেকজনের, এরকমটাই হয়। কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। আমার কপাল কি এতটাই পোড়া যে আল্লাহ আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিলেন? আমাকে এভাবে একা করে দিলেন কেন? এমন হয়েছে আমার সঙ্গে। দেখ, প্রত্যেক প্রাণী মরণশীল। পৃথিবীতে সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। কোনো প্রাণী এর থেকে রক্ষা পেতে পারে না চাইলেও। তাই প্লিজ তুই নিজেকে একটু স্বাভাবিক কর, আর এই স্বাভাবিক বিষয়টা মেনে নে। এই বলে প্রিয়াঙ্কা সেই রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলো।
এরপর দেখতে দেখতে আরো বেশ কিছুদিন সময় কেটে গেল। ইতিমধ্যে সবকিছুই স্বাভাবিক হয়ে আসছে শুরু করেছে। প্রিয়াঙ্কার দাদু আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে অনেকটাই সুস্থ। তাই প্রিয়াঙ্কার বাবা আর প্রিয়াঙ্কার চাচা মিলে সিদ্ধান্ত নিয়েছে প্রিয়াঙ্কার দাদুর সঙ্গে 2-1 দিনের মধ্যেই প্রিয়াঙ্কা আর আশিকের বিয়ের ব্যাপারে কথা বলবে। যেমন চিন্তা তেমনই কাজ। প্রিয়াঙ্কার বাবা আর প্রিয়াঙ্কার চাচা 2 দিন পরে প্রিয়াঙ্কার দাদুর সাথে এই ব্যাপারে কথা বলেন। প্রিয়াঙ্কার দাদু তখন তাদের দুজনকে বলতে থাকে, হ্যাঁ, এই মুহূর্তে আমি তোমাদের সিদ্ধান্তের সঙ্গে একমত। কারণ এই মুহূর্তে আমার একমাত্র নাতিকে দেখার মতো কেউ নেই। তাই আমি চাইছি প্রিয়াঙ্কার সঙ্গে আমার নাতির বিয়েটা হয়ে যাক, যাতে সে এই বাড়িতে থেকে যায়। আর যতদিন বেঁচে আছি ততদিন যেন তাকে দেখে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, অবশেষে তুমিও রাজি হলে আর আমার মেয়ের মনের ইচ্ছাও পূরণ হতে চলল। তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয়াঙ্কার চাচাও প্রিয়াঙ্কার দাদুকে একই কথা বলল। আর তারপর তারা দুজনে মিলে বিয়ের সমস্ত আয়োজন করতে লাগলো। দেখতে দেখতে প্রায় আরো 1 সপ্তাহ সময় কেটে গেল। ইতিমধ্যে বিয়ের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবং আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। আজ আশিক আর প্রিয়াঙ্কার গায়ে হলুদ ছিল, কাল তাদের বিয়ে। প্রিয়াঙ্কার বন্ধুরা সবাই তার বিয়েতে এসেছে, কিন্তু আশিক তার কোনো বন্ধুকে তার বিয়েতে ইনভাইট করেনি। তার পিছনে অবশ্যই যথেষ্ট কারণও আছে। আশিক তার চাইতে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করছে। এটা তার বন্ধু মহলে জানাজানি হলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে, নানা রকম কথা শোনাবে। কিন্তু আশিক সেই সব কিছু সম্মুখীন হতে চায় না, তাই সে সব কিছু থেকে তার বন্ধুদেরকে দূরেই রেখেছে। অপরদিকে প্রিয়াঙ্কা তার বন্ধুদেরকে নিয়ে অনেক মজা করছে। দোস্ত, আসলে আমরা এটাই বুঝতে পারছি না, ভার্সিটিতে এত হ্যান্ডসাম আর কিউট ছেলে থাকতে তুই কেন তোর পিচ্ছে একটা ফুফাতো ভাইকে বিয়ে করতে চাচ্ছিস? দেখ বান্ধবী, তোরা এটার বিষয়টা ঠিকভাবে বুঝতে পারবি না। এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে। আর সবচাইতে বড় কারণ হলো এই মানুষটাকে আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি। ছোটবেলা থেকেই তার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করত। বড় হওয়ার পর যেটাকে আমি ভালোবাসা বা ভালো লাগা বলতে বুঝেছি, তাই আমার এমন সিদ্ধান্ত নেওয়া এই মানুষটার সঙ্গে আমি খুব সহজেই মানিয়ে নিতে পারবো। দেখ, আমাদের সবাই জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন কিনা আমরা না চাইলেও ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে পছন্দের মানুষকে বিয়ে করতে পারি না। ফ্যামিলির মান সম্মান আর বাবা মায়ের কথা চিন্তা করতে গিয়েই তখন বাবা মায়ের পছন্দ করে ছেলেকে বিয়ে করতে হয়। তখন কি মেয়েরা মানিয়ে নিয়ে চলে না? হ্যাঁ, আমি জানি তখন অনেকেই মানিয়ে নিয়ে চলে, কিন্তু সেই মানিয়ে নিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয়। অপরিচিত একটা মানুষের সঙ্গে আমি কখনোই মানিয়ে নিতে পারবো না। আমি যে মানুষটাকে ছোটবেলা থেকে দেখেছি, যার সম্পর্কে আমি সবকিছু জানি, তার সঙ্গে আমি খুব সহজেই মানিয়ে নিতে পারবো। আচ্ছা, তোর কি একটা বারও একটুও খারাপ লাগছে না যে তুই তোর আপন ফুফাতো ভাইকে বিয়ে করছিস? এলাকার লোকজন তো এটা নিয়ে হাসাহাসি করবে। দেখ ভাই, এলাকার লোকজনকে কি কি করলো না করলো সেই সব বিষয় নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। কারণ কেউ আমাকে ভালো রাখবে না। আমার ভালো থাকার দায়িত্ব দিন শেষে আমাকেই নিতে হবে। তাই কে কি ভাবলো, কে কি মনে করলো, সেই সব কিছুতে আমার কোনো কিছুই যায় আসে না। এরপর প্রিয়াঙ্কার বান্ধবী আর কোনো কথা বলল না। দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। কাজী সাহেব চলে এলো এবং তাদের বিয়ের কাজও সুসম্পন্ন হলো। সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চলল। বাইরে থেকে যত মেহমান এসেছিল সবাই নিজেদের বাড়িতে ফিরে গেল। আজ প্রিয়াঙ্কার রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। যদিও সবাই বলেছিল আশিকের রুমেই প্রিয়াঙ্কাকে দিয়ে আসতে, কিন্তু প্রিয়াঙ্কা বলেছে সে আশিকের রুমে যাবে না, আশিককে নিয়ে তার রুমে থাকবে। একটাই তো বাড়ি, তাহলে রুম নিয়ে কেন সমস্যা? তাই আর সবাই এই ব্যাপার নিয়ে কোনো কথা বলল না। যদিও আশিকের এতে অমত ছিল, কিন্তু আশিক সেটা প্রকাশ করেনি। রাত 11টা আশিক প্রিয়াঙ্কার রুমে বসে বসে প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করছে। প্রিয়াঙ্কা তার বন্ধু বান্ধব সবাইকে বিদায় করে দিয়ে তারপর খাওয়া দাওয়া পর্ব শেষ করেই রুমে আসে। আর রুমে ঢুকে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। আশিক তখন সোফায় বসেছিল। প্রিয়াঙ্কা শাড়ির ভার সহ্য করতে পারছিল না, তাই সে রুমে এসে আগে ওয়ার্ড্রপ থেকে ড্রেস নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। আর তারপর ফ্রেশ হয়ে এসে আশিকের দিকে তাকিয়ে বলতে লাগলো, যা শেরওয়ানি চেঞ্জ করে পাঞ্জাবি টুপি পরে ফ্রেশ হয়ে অজু করে আয়, দুজন একসাথে নামাজ পড়বো। আশিক তখন কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। আর তারপর ফ্রেশ হয়ে পাঞ্জাবি টুপি পরে প্রিয়াঙ্কার কাছে আসলো। তখনই প্রিয়াঙ্কা দুটো জায়নামাজ একসঙ্গে বিছালো। একটাতে নিজে দাঁড়ালো আর অন্যটাতে ইশারায় আশিককে দাঁড়াতে বলল। আশিক তখনও কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে গেল। তারপরে দুজন একসঙ্গে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হলে প্রিয়াঙ্কা জায়নামাজ দুটো গুছিয়ে রাখলো
আর তারপরে ড্রেসিং টেবিলের উপরে রাখা ট্রেতে এক গ্লাস দুধ আর মিষ্টি সেগুলো নিয়ে আশিকের দিকে এগিয়ে আসলো। একটা মিষ্টি আশিকের দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই নে, এটা খেয়ে নে, আর তারপর এই গ্লাসের দুধটাও খেয়ে নে। কিন্তু আমি মিষ্টি খাই না, এটা তো তুমি খুব ভালো করেই জানো। তাহলে আমাকে কেন মিষ্টি দিতেছো? হ্যাঁ, এটা আমি খুব ভালো করেই জানি তুই মিষ্টি খাস না, কিন্তু তারপরেও আজ তোকে মিষ্টি খেতে হবে, কারণ এটাই রিচুয়াল। তাছাড়া আজ আমাদের বাসর রাত, আজ মিষ্টি আর দুধ খাওয়াটা তোর জন্য খুবই জরুরি। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছু বুঝতে পারলাম না। আমি মিষ্টি কখনোই খাই না, আমার দাঁতে ব্যথা করে। আর আজ কেন আমাকে মিষ্টি খেতে হবে সেটাই তো বুঝতে পারছি না। তোকে এত কিছু বুঝতে হবে না, এত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। তোকে যেটা করতে বলেছি তুই শুধু সেটাই কর। চুপচাপ দুধ আর মিষ্টি এই দুটো খেয়ে নে। কথাটা একটু জোরে ধমক দিয়েই বলে প্রিয়াঙ্কা। তাই আশিক আর তার মুখের উপর কথা বলার সাহস পেল না, চুপচাপ দুধ আর মিষ্টি দুটোই খেয়ে নিল। আর তারপরে প্রিয়াঙ্কা অন্য মিষ্টিটা নিজেকে নিয়ে বলতে লাগলো, চল, এবার আমাদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ। এবার তোর সঙ্গে টি-20 খেলবো। ব্যাট বল কোথায়? ব্যাট বল নিয়ে আসো তাহলে। কথাটা শুনেই প্রিয়াঙ্কা হু হু করে হেসে দিল আর বলতে লাগলো, বুদ্ধ জামাই আমার, এই টি-20 ব্যাট বল দিয়ে খেলতে হয় না, তুই আর আমি দুজন মিলে খেলবো। চল আমার সঙ্গে, আমি তোকে দেখাচ্ছি। আর এসব তুমি কি বলছো? আমি তো এতদিন পর্যন্ত জানি টি-20 শুধু ব্যাট বল দিয়ে খেলা যায়। তাহলে ব্যাট বল ছাড়া কিভাবে খেলবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোকে বললাম না, এত কিছু তোর বোঝার প্রয়োজন নেই। তোকে আমি যেটা বলছি তুই শুধু সেটাই কর। চল আমার সঙ্গে। এই বলে প্রিয়াঙ্কা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধাক্কা দিয়ে আশিককে বিছানার উপরে ফেলে দিল। আর তারপরে ওপর হয়ে আশিকের ঠোঁটের কাছে নিজের দুটা ঠোঁট নিয়ে বলতে লাগলো, আজকে টি-20 তোর ওটার সঙ্গে খেলবো। ওটা মানে তুমি কোনটার কথা বোঝাতে চাইছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই প্রিয়াঙ্কা চোখের ইশারায় আশিকের তলপেটের দিকে দেখলো। আর এটা দেখে আশিক বলতে লাগলো, আরে এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগলের মতো কথা বলছো। আমাকে সব কথা বলতে তোমার লজ্জা করছে না? আমি না তোমার ভাই হই। ও মারে, আমার জুনিয়র বুদ্ধু বর বলে কি? লজ্জা করবে কেন? আমি কি অন্য কেউ নাকি? আমি তো তোর বিয়ে করা বউ, আর তোর সবকিছুর উপর এখন থেকে আমার অধিকার রয়েছে। আরে যাও, সরো। তুমি এভাবে আমার বুকের উপর ঝুঁকে আছো কেন? তোমার ওই দুটো তো একদম দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে তোমার বুকের মাঝখানের বাদামি রঙের তিলটা। দেখা যাচ্ছে তো, যাক, তাতে কি হয়েছে? আমি কি অন্য কাউকে দেখাচ্ছি নাকি? তাছাড়া এক্ষুনি তো সবকিছু খুলে ফেলবো। তোর সবকিছু আমি দেখবো আর আমার সবকিছু তুই দেখবি। তাহলে এখন আর লজ্জা পাওয়ার কি আছে? কথাটা বলতে আশিক নিজের দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেওয়ার বৃথা চেষ্টা করতে লাগলো। কিন্তু ততক্ষণে প্রিয়াঙ্কার তার দুই হাত বিছানার সঙ্গে চেপে ধরে তার দুই ঠোঁট নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। এদিকে আশিকের এসব কিছু একদম ভালো লাগছে না। সে প্রিয়াঙ্কার থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট ছটফট করতে লাগলো। আর এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, কি রে, কি হলো তোর? এইভাবে গলা কাটা মুরগির মতো ছটফট করছিস কেন? তোর শরীরে চুলকানি হয়েছে নাকি? আরে তুমি থেকে বলো না, চুলকানি হতে যাবে কেন? তুমি যেভাবে আমার শরীরের সঙ্গে ঘষাঘষি করছো, আমার ঠোঁট দুটোতে কামড় দিচ্ছ, মনে হচ্ছে তুমি আমাকে একদম কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। ওই হারামজাদা, আমি কুকুর হতে যাব কেন? আমি তো তোকে বাঘিনীর মতো খাবো, আর এটা তুই এখনই বুঝতে পারবি। বলেই প্রিয়াঙ্কা আশিকের সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিতে থাকে। আর আশিক প্রিয়াঙ্কার উষ্ণ ভালোবাসার পরশ পেয়ে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে থাকে। এইভাবেই চলে প্রায় 10 মিনিট। ইতিমধ্যে আশিক প্রায় উম্মাদের মতো হয়ে গেছে আর প্রিয়াঙ্কাকে বলছে, আরে এসব কি করছো তুমি? আমার কেমন যেন লাগছে, অস্থিরতা কাজ করছে। আমাকে ছেড়ে দাও না। তুই বললেই আমি তোকে ছেড়ে দেবো নাকি? আর তোকে ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করেছি নাকি? কতটা বছর ধরে অপেক্ষা করছি শুধুমাত্র এই দিনটার জন্য, আর আজ তুই বলছিস তোকে ছেড়ে দিতে? সত্যি বলছি, আমার কেমন যেন অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। আমাকে ছেড়ে দাও, তলপেটে খুব ব্যথা হচ্ছে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোর সব ব্যথা দূর করে দেব। আয় একটু কাছে আয়, আমার আরেকটু কাছে আয়। বলে প্রিয়াঙ্কা আবারও আশিককে নিজের ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে লাগলো। আর কিছু সময়ের মধ্যেই তারা দুজনে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল।
প্রায় 1 ঘন্টা পর প্রিয়াঙ্কা ক্লান্ত হয়ে আশিককে ছেড়ে দেয়। আর আশিক তখন হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আরে এটা তুমি কি করলে? নিজের ভাইয়ের সঙ্গে এরকম কিছু করতে তোমার লজ্জা লাগলো না? তুমি তো আমার সবকিছুই দেখে ফেলেছো, এখন আমার কি হবে? হুম হুম হুম। এই বলে আশিক বাচ্চাদের মতো কান্না করতে থাকে। আর তখনই প্রিয়াঙ্কা একটু রেগে গিয়ে ধমক দিয়ে আশিককে বলতে থাকে, ওই হারামজাদা চুপ কর। আমি তোর বিয়ে করা বউ, আমি যদি তোর সবকিছু না দেখি তাহলে তোর সবকিছু কে দেখবে বল? কিন্তু আশিক তখন আর কোনো কথা বলল না। চুপচাপ বাচ্চাদের মতো কান্না করলো কিছুক্ষণ। আর তারপরে একটা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। এদিকে প্রিয়াঙ্কা যখন বুঝতে পারলো আশিক ঘুমিয়ে গেছে, তখনই কোলবালিশটা সরিয়ে আশিককে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। আর তারপর ঘুমিয়ে গেল। শেষ রাতে যখন আশিকের ঘুম ভাঙলো, তখনই সে নিজের মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করলো। আশিক চোখ মেলে তাকিয়ে দেখে সে প্রিয়াঙ্কার বুকে শুয়ে আছে। আর প্রিয়াঙ্কার ওই দুটো একদম তার মুখের কাছাকাছি। তখনই আশিক লাফ দিয়ে উঠে বসে। আর প্রিয়াঙ্কার ঘুমটে ভেঙে যায়। প্রিয়াঙ্কা তখন ধমক দিয়ে আশিককে বলতে থাকে, ওই হারামজাদা কি হলো তোর? এইভাবে লাফ দিয়ে উঠে গেলি কেন? আমি তো একটু হলেই ভয় পেয়ে গেছিলাম। আরে তোমার ওই দুটো একদম আমার মুখের ভিতর ঢুকে যাচ্ছিল তো। গেলে যে এত, তাতে কি হয়েছে? তুই তো আমার জামাই, চাইলে মুখে নিতেই পারিস, খেয়ে দেখতে পারিস, টেস্ট আছে কিন্তু হেব্বি। আশিক তখন বেশ লজ্জা মাখা মুখে বলতে লাগলো, দূর চাই, লাজ লজ্জা বলতে তোমার কিছুই নাই। নিজের ভাইকে এসব কথা বলতে তোমার লজ্জা করে না? দেখ, আমি সত্যি বলছি, এখন কিন্তু আমার খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। তুই যদি আর একবারও নিজেকে আমার ভাই বলে দাবি করেছিস, তাহলে তোর মাথা আমি একদম ফাটিয়ে ফেলবো বলে দিলাম। এই বলে প্রিয়াঙ্কা আরো শক্ত করে আশিককে নিজের বুকের সঙ্গে চেপে ধরে। আর তখনই আশিক বলতে থাকে, আরে কি করছো তুমি? ছাড়ো আমাকে। তুমি তো আমাকে একদম চেপে মেরে ফেলবে। এমন অবস্থা হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্লিজ আমাকে একটু ছাড়ো। আমি ছাড়বো না তোকে। তোকে এখন থেকে এইভাবে আমার সঙ্গে আমার বুকে ঘুমাতে হবে, কারণ তুই আমার জামাই লাগিস। আর আমার জামাইকে জড়িয়ে না ধরলে না, আমার একদমই ঘুম আসবে না। উফ, বললাম তো, তোমার ওই দুইটা আমার মুখের সঙ্গে ঘষা লাগছে, আমার ভালো লাগছে না। আর যদি একটাও কথা বলেছিস, তাহলে কিন্তু এই দুইটা একসঙ্গে তোর মুখের ভেতরে ঢুকিয়ে দেবো বলে দিলাম। আশিক তখন আর কোনো কথা বলল না, চুপচাপ ওখানেই শুয়ে রইল। সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা আশিককে ঘুম থেকে ডেকে তুললো। আর তারপর বলতে লাগলো, ওই চল, দুজনে একসঙ্গে ফ্রেশ হব। আরে না, আমি তোমার সঙ্গে যাব না। আমি তোমার মতো পাগল নই। কাল রাতে এমনিতেই তুমি আমার সব কিছু দেখে নিয়েছো, আর এখন যদি তোমার সঙ্গে ওয়াশরুমে যাই, তাহলে তো তুমি আবার দেখে ফেলবে। ও আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। এ কোন হাদারাম আমার কপালে জুটিয়ে দিয়েছো? এ তো কিছুই বোঝে না। আরে হারামজাদা, আমি তোর বউ হই, তোর সব কিছু আমি দেখতেই পারি, এখানে খারাপের কিছু নেই। চল আমার সঙ্গে, দুজন একসঙ্গে ফ্রেশ হব। বলে আশিক যেতে না চাইলেও প্রিয়াঙ্কা তাকে জোর করে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। আর তারপর শাওয়ার ছেড়ে দিয়ে দুজনে একসঙ্গে গোসল করতে লাগলো। গোসল শেষ হওয়ার পর প্রিয়াঙ্কা আশিকের সামনে কাপড় চেঞ্জ করছিল। এটা দেখে আশিক নিজের চোখ দুটো হাত দিয়ে ঢেকে নিল। আর তখনই প্রিয়াঙ্কার ঠাস করে আশিকের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, ওই হারামজাদা, চোখ বন্ধ করে আছিস কেন? আমার ব্রার হুকটা লাগিয়ে দে। আমি পারবো না, আমার লজ্জা করে। তোমার ওখানে হাত দিতে পারবো না আমি। দেখ হারামজাদা, আমার মেজাজ খারাপ করিস না। আমি আবারও বলে দিচ্ছি, না হলে কিন্তু আমার যে খারাপ আর কেউ হবে না। চুপচাপ হুকটা লাগিয়ে দে। এদিকে আশিক কিন্তু প্রিয়াঙ্কাকে প্রচন্ড পরিমাণে ভয় পায়। তাই আর কোনো কথা না বলে প্রিয়াঙ্কার ব্রার হুকটা লাগিয়ে দিল। আশিক তখনও ভিজা কাপড়ে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, ওই হারামজাদা, তুই এখনো কাপড় চেঞ্জ করিসনি কেন? ঠান্ডা লেগে যাবে তো, এমনিতেই শীতকাল। আগে তুমি ওয়াশরুম থেকে বের হও, তারপর আমি চেঞ্জ করব। বলতেই প্রিয়াঙ্কার মাথায় দুষ্ট বুদ্ধি এঁটে গেল। আর সে তখনই এক টান দিয়ে আশিকের টাওয়ালটা খুলে ফেললো। আশিক তখনই নিজেকে 2 হাত দিয়ে নিজের গোপনাঙ্গ ঢেকে ফেললো। আর বলতে লাগলো, আরে এটা তুমি কি করলে? তোমার দিকে একটু লজ্জা শরম নেই? না, নেই, কারণ তুই আর আমি হাজব্যান্ড ওয়াইফ। আমাদের মাঝে কোনো দেওয়াল থাকবে না। আমরা দুজন দুজনকে ভালোবেসে নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দিব। যা এখন শুকনো কাপড় পরে রেডি হয়ে আয়, সবাই মিলে একসঙ্গে নাস্তা করব। বলেই প্রিয়াঙ্কা ওয়াশরুম থেকে বের হয়ে গেল। আর আশিক তখন তাড়াহুড়ো করে শুকনো কাপড় গায়ে দিয়ে দিল। প্রিয়াঙ্কা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল শুকাচ্ছে। এই প্রথমবার আশিক প্রিয়াঙ্কার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। আর কি অপরূপ লাগছে প্রিয়াঙ্কাকে ভেজা খোলা চুলে।
আশিক তখন তার পাশে গিয়ে দাঁড়ালো। আয়নায় প্রিয়াঙ্কা সবকিছুই দেখছিল, তাই সে আশিককে বলতে লাগলো। কিরে, আমার প্রেমে পড়ে যাচ্ছিস নাকি? বলতেই আশিক লজ্জা পেয়ে একটু দূরে সরে গেল। তখনই প্রিয়াঙ্কা উঠে দাঁড়িয়ে পিছন ফিরে এক টান দিয়ে আশিককে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর বলতে লাগলো, বললাম না এভাবে আর লজ্জা পাবি না, আমি তোর বিয়ে করা বউ, আমার কাছে তোর কিসের লজ্জা। তারপর একসময় তুমি আমার আপু ছিলে। আরে অতীতের কথা ভুলে জানা, এখন যা আছি তা নিয়ে চিন্তা কর। এই বলে প্রিয়াঙ্কা আশিককে আরেকটু টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে লাগলো। ওভাবে কি দেখছিলি? আমাকে আদর করতে ইচ্ছে করছিল? তখনই আশিক লজ্জা মাখা মুখে বলতে থাকে, হুম, একটু একটু। তাহলে দূরে দাঁড়িয়ে আছিস কেন ভাই? আমার কাছে আয়, আরেকটু কাছে। এই বলে প্রিয়াঙ্কা আশিককে টান দিয়ে নিজের আরো কাছে টেনে নিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল আর ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। এভাবেই শুরু হলো তাদের নতুন এক ভালোবাসার গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন।